সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। জল ছাড়া আমাদের একদিনও চলে না, কিন্তু এই জলই যদি আমাদের শরীরে বহন করে আনে রোগ, যন্ত্রণা এবং বিষ, তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ? চলো আজ আমরা আলোচনা করব জল কিভাবে দূষিত হচ্ছে এবং এর ভয়ঙ্কর প্রভাব কি কি, এবং এখনো সময় থাকতে থাকতে আমরা কিভাবে জলকে বাঁচাতে পারি। আমি ডক্টর ববিতা সাহা। চলো শুরু করি। জলের সঙ্গে অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হলে জলের ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যসমূহ পরিবর্তিত হয়। ফলাফল জলজ প্রাণী, উদ্ভিদ এবং মানুষের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় জলদূষণ। বিজ্ঞানী সাউথউইকের মতে মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক কারণেই জলের ভৌত, রাসায়নিক এবং জৈব উপাদানগুলির গুণগত মান নষ্ট হয়ে যায় এবং একেই জলদূষণ বলা হয়। জলদূষণ বিভিন্ন কারণে হতে পারে, যেমন শিল্প কলকারখানা থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন, গৃহস্থালী বা নর্দমা নিষ্কাশিত পদার্থ, কৃষিজ বর্জ্য পদার্থ, তাপজনিত দূষণ বা ভাসমান তেল দ্বারা দূষণ, আরো অনেক আছে। প্রথমেই চলে আসি শিল্পঘটিত জলদূষণ। তোমরা লক্ষ্য করে দেখবে বড় বড় শিল্প কলকারখানাগুলি সাধারণত নদীর ধারেই গড়ে ওঠে, আর এই সমস্ত কলকারখানাগুলি থেকে তরল বর্জ্য পদার্থ এবং রাসায়নিক পদার্থ কোনো রকম পরিশোধন ছাড়াই নদী, জলাশয়, সমুদ্রে মিশে যায় এবং ফলাফল জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ফলে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয়। ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ক্লোরিন, কস্টিক সোডা, অ্যামোনিয়া, ফেনল, সায়ানাইড ইত্যাদি। আর জল বিষাক্ত হলে মানুষ এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। চর্মশিল্প কারখানা থেকে ফেনল, ট্যানিন, অ্যাসিড বা ক্রোমিয়াম নির্গত হয়। কীটনাশক শিল্প কারখানা থেকে সাধারণত বেনজিনযুক্ত পদার্থ জলে মিশে যেতে পারে। রং শিল্প থেকে সীসা, ফেনলযুক্ত যৌগ মিশে যেতে পারে, বা সার কারখানা থেকে ফসফেট, ক্লোরাইড মিশে যেতে পারে। পেট্রো রসায়ন শিল্প, তৈল শোধনাগার থেকে সাধারণত তেল, গ্রিজ, হাইড্রোকার্বন, সালফার ইত্যাদি জলে মিশে যেতে পারে যদি পরিশোধন ছাড়াই জলে ছেড়ে দেওয়া হয়। এরপর চলে আসে গৃহস্থালী ও নর্দমা বর্জ্য দ্বারা জলদূষণ। অনেক সময় গৃহস্থ সাবান, ডিটারজেন্ট এবং মলমূত্র শহরের পয় নিষ্কাশনের জল পরিশোধন ছাড়া সরাসরি নদী, পুকুর বা জলাশয়ে মিশিয়ে দেওয়া হয়। ফলে এই আবর্জনাগুলি জমে কি হয় জানো? জলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে যায়। জলে জৈব পদার্থ বৃদ্ধি পেলে জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবং ফলস্বরূপ শৈবাল, উদ্ভিদ, প্ল্যাঙ্কটন অতিরিক্ত বৃদ্ধি পায়। ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। জলজ প্রাণীদেরও মৃত্যু ঘটে, রোগ জীবাণুও বৃদ্ধি পায়। বলা যেতে পারে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হয়। তোমরা লক্ষ্য করে থাকলে দেখবে যে ভাগীরথী এবং হুগলি নদীর তীরবর্তী শহরগুলি, যেমন কল্যাণী থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রায় 350 থেকে 55টি নর্দমার বর্জ্য জল গঙ্গায় মিশে যাচ্ছে, আর এভাবেই জল দূষিত হচ্ছে। চলে আসি কৃষি বর্জ্য দ্বারা জলদূষণ। রাসায়নিক সার যেমন নাইট্রেট, ফসফেট, সালফেট ইত্যাদি ব্যবহৃত হয়, বা কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক ইত্যাদি ব্যবহৃত হয় কৃষিজ উৎপাদন বৃদ্ধি করবার জন্য। আর এই সার বা কীটনাশক বা আগাছানাশকগুলি প্রায় 25% বৃষ্টির জলে ধুয়ে পুকুর, জল, সমুদ্রে মিশে যাচ্ছে। ফলে জৈব পদার্থ বৃদ্ধি পাচ্ছে জলে। ফলস্বরূপ শৈবাল এবং প্ল্যাঙ্কটন বৃদ্ধি পাচ্ছে এবং এরা জলে দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করছে। জলজ প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, অর্থাৎ ইউট্রপিকেশনের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো তাপবিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্র থেকেও গরম জল সরাসরি নদীতে ফেলে দেওয়া হয়। ফলে জলের তাপমাত্রা বেড়ে যায়, আর জলের তাপমাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়। এর ফলে মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং মাছেদের ডিম এবং লার্ভা নষ্ট হয়ে যায়। জলজ বাস্তুতন্ত্র বিপন্ন হয়। কোটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উত্তপ্ত জল প্রায়শই চম্বল নদীতে নিক্ষেপ করা হয়। কখনো কখনো তেলবাহী জাহাজ ডুবি হলে, বা খনিজ তৈল সমুদ্র থেকে উত্তোলন করবার সময়, বা পেট্রো রাসায়নিক শিল্প থেকে অসাবধানবশত তেল সমুদ্রের জলে মিশে যেতে পারে, আর অল্প তেলই জলের উপরে একটা আস্তরণ তৈরি করে দেয়।
ফলে উদ্ভিদরা অক্সিজেন এবং সূর্যালোক কিছুই পায় না, ফলে সামুদ্রিক উদ্ভিদ মারা যায়, প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ সরাসরি নদী, সমুদ্র এবং জলাশয়ে দিয়ে দেওয়া হয় এবং এদের সহজে পচন হয় না এবং এরা জলের প্রবাহকে নষ্ট করে দেয়। কখনো কখনো দেখা যায় যে সেপটিক ট্যাঙ্ক থেকে চুইয়ে বা কৃষিক্ষেত্র থেকে সার এবং কীটনাশক পদার্থ মাটির গভীরে প্রবেশ করে আর ভূগর্ভস্থ জলকে দূষিত করে। ভূগর্ভস্থ জলকেই নলকূপের মাধ্যমে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন গ্রামে গঞ্জে। অতএব সতর্ক হওয়া দরকার। খনি থেকে অসাবধানবশত ধাতু নিষ্কাশনের সময়ও অনেক সময় জল দূষিত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ জল দূষণের কারণ হতে পারে। এই জল দূষণের প্রভাব জলজ প্রাণী, মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর ভয়ঙ্কর, মারাত্মক। জলজ উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হলে জীববৈচিত্র্য হ্রাস পায় এবং ফলস্বরূপ দীর্ঘমেয়াদী বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাওয়ার কারণ থাকে। কি হয়, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কোনো একটি পুষ্টি স্তরে সমস্ত প্রাণীরাই বিলুপ্ত হয়ে যেতে পারে। ফলে বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে স্থানান্তরিত হবার সময় জৈব বিবর্ধন ঘটে। ফলে কোনো একটি বিশেষ পুষ্টি স্তরের সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। ফলাফল, পূর্ববর্তী পুষ্টি স্তরে অবস্থিত প্রাণীদের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তী পুষ্টি স্তরে অবস্থিত প্রাণীদের সংখ্যা কমতে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী বাস্তুতন্ত্র ধ্বংসের আশঙ্কা দেখা যায়। দূষিত জল পান এবং ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে আর এই সম্ভাবনা শিশু এবং বয়স্কদের মধ্যে অনেক বেশি, অনেক সময় মহামারীর আকার পর্যন্ত ধারণ করতে পারে। জলবাহিত দূষকের মধ্যে উল্লেখযোগ্য পারদ, যা কিনা মিনামাতা রোগের কারণ। এর ফলে পেশিজনিত সমস্যা দেখা যেতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যেতে পারে এবং বধিরত্ব হতে পারে। ক্যাডমিয়ামের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে ইতাই রোগ হয়, রক্তচাপ বৃদ্ধি পায়, ফলে ফুসফুস এবং বৃক্কের সমস্যা হয়, কখনো কখনো প্রাণহানিও হতে পারে। আর্সেনিক এর মাত্রা বৃদ্ধি পেলে ব্ল্যাকফুট ডিজিজ হয়, ব্রঙ্কাইটিস, ফুসফুসের সমস্যা এবং হাতে পায়ে বিভিন্ন ধরনের কালো কালো ছোপ ছোপ পড়ে যায়। এছাড়া প্রোটোজোয়া কারণে আমাশয় হতে পারে, প্রচুর পরিমাণে পায়খানা হয়, জলের পরিমাণ কমে যায়। জন্ডিসও একটি জলবাহী ভাইরাসের কারণে হয়, শরীর পীতবর্ণের হয়ে যায়, বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। এছাড়াও রয়েছে টাইফয়েড, আন্ত্রিক, কলেরার মতো রোগ। আলোচনা করলাম যে জল দূষণের ফলে জলে বর্জ্য পদার্থের মাত্রা বৃদ্ধি পায়, ফলে জীবাণুরা খুব সক্রিয় হয়ে ওঠে এবং জীবাণুরা এই জৈব পদার্থগুলিকে বিয়োজিত করবার জন্য জলে দ্রবীভূত অক্সিজেনকে ব্যবহৃত করে, ফলে জলে অক্সিজেনের মাত্রা হ্রাস পায়। জলজ মাছ এবং অন্যান্য প্রাণীদের মৃত্যু ঘটে। জলজ খাদ্য শৃঙ্খল ব্যাহত হয়, ইউট্রফিকেশন হয়। পরিশোধন ছাড়াই দূষিত বর্জ্য পদার্থ জলাশয়ে নিক্ষেপ করলে জলের বিওডি বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে, এই জলদূষণ নিয়ন্ত্রণ করার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করা দরকার জল দূষণ নিয়ন্ত্রণ করবার জন্য, কঠোর হাতে আইন ইমপ্লিমেন্ট করা দরকার এবং সর্বোপরি দরকার জনসচেতনতা। নালা নর্দমায় দূষিত জল সরাসরি না ফেলে আগে পরিশোধন করা দরকার, তবেই জলাশয়ে ফেলা দরকার এবং পয়ঃ প্রণালীর ব্যবস্থাকেও উন্নত করা দরকার। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থগুলিকে সরাসরি নদীতে ফেলা নিষিদ্ধ করতেই হবে। প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং বর্জ্য পদার্থ নদীতে ফেলার আগে শোধনাগারে তাকে কম ক্ষতিকারক দূষিত পদার্থে পরিণত করতে হবে। সমুদ্র থেকে খনিজ তেল উত্তোলনের সময় সাবধান হওয়া দরকার। এছাড়াও তৈলবাহী জাহাজ থেকে যাতে অসাবধানতা বশত তেল সমুদ্রের জলে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত কীটনাশক, রাসায়নিক দ্রব্য বা সার ব্যবহার
কমাতে হবে, যতটা সম্ভব জৈব কৃষি পদ্ধতি অবলম্বন করা দরকার। যেমন গোবর সার ব্যবহার করা যেতে পারে, কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, ভার্মি কম্পোস্ট, সবুজ সার বা নীলাভ সবুজ শৈবাল ব্যবহার করা যেতে পারে। আর জৈব কীটনাশক যেমন নিম, তুলসী, রসুন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এতে জল এবং মাটি উভয়ই সুরক্ষিত হবে, আর দূষণের মাত্রা কমবে, আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে। 1974 সালে প্রথম জল দূষণ আইন প্রণীত হয়েছিল এবং তাকে সংশোধন করা হয়েছিল 1977 সালে। 1974 সালের এই জল দূষণ আইন অনুযায়ী নদী, পুকুর বা খোলা জমিতে আবর্জনা ফেলা একদম নিষিদ্ধ। শিল্প বর্জ্য পদার্থ ফেলার জন্য নতুন ইউনিট স্থাপন করতে হবে এবং ইউনিট সম্প্রসারণ করা অনুমতি ছাড়া সম্পূর্ণ নিষিদ্ধ, এবং শিল্পে ব্যবহৃত জলের পরিমাণ নির্ধারণ বাধ্যতামূলক। আর এই জল দূষণের তদারকি এবং নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় জলদূষক নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য জলদূষক নিয়ন্ত্রণ পর্ষদ। ওনাদেরকেই এই আইন যাতে কঠোরভাবে প্রণয়ন করা যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। পানীয় জলে বিভিন্ন উপাদানের মাত্রা নির্ধারণ করে আন্তর্জাতিক স্তরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ভারতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। পানীয় জলে পিএইচ সাধারণত 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। আপাত দৃষ্টিতে কখনো কখনো নদীর জলকে স্বচ্ছ মনে হলেও দেখা যায় যে সেই নদীতে মাছেরা বেঁচে থাকতে পারছে না। কারণ কি? কারণ বিওডি বেড়ে গেছে, মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে বিওডি কি? 1 লিটার জলে উপস্থিত জৈব পদার্থকে জীবাণু দ্বারা বিয়োজিত করতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। অর্থাৎ যে জলে জৈব পদার্থ যত বেশি, অণুজীবের দ্বারা সেই জৈব পদার্থগুলিকে বিয়োজিত করতে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয়। অর্থাৎ বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয় তাহলে বুঝতে হবে জৈব পদার্থ অনেক বেশি আছে, অর্থাৎ জল বেশি দূষিত। বিওডি কম মানে জল অপেক্ষাকৃত পরিষ্কার এবং স্বাস্থ্যকর। সাধারণত ধরে নেওয়া হয় বিওডির মাত্রা যদি 2 মিলিগ্রাম পার লিটারের নিচে হয় তাহলে খুবই ভালো জল, আর বিওডির মাত্রা যদি 20 mg পার লিটারের বেশি হয় বা সমান হয় তাহলে অত্যন্ত দূষিত জল। একইভাবে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও নির্ধারণ করা হয় জলের গুণগত মান বিচার করার জন্য। 1 লিটার জলে উপস্থিত রাসায়নিক পদার্থকে জারিত করবার জন্য যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয় তাকেই বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হু অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী পানীয় জলে সিওডি হওয়া উচিত 10 mg পার লিটারের কম। অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেন বিশেষ গুরুত্বপূর্ণ। জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে জলজ উদ্ভিদ এবং শৈবাল বেঁচে থাকে, আর জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গেলে জলজ প্রাণীদের শ্বাসক্রিয়া ব্যাহত হয়, অর্থাৎ তাদের। পরিশেষে বলি, বিওডি এবং সিওডি যত কম হবে জল তত পরিষ্কার, ডিও যত বেশি হবে অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেন যত বেশি হবে জৈব বৈচিত্র্য তত সমৃদ্ধ হবে। আর আজকে যদি জল দূষিত হয় তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বিপন্ন। সুতরাং জল দূষণ নিয়ন্ত্রণ করতেই হবে। সুতরাং পরিষ্কার জল মানেই সুস্থ পরিবেশ, নিশ্চিত ভবিষ্যৎ। শেষ করছি। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল লেটস লার্ন বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।